Good afternoon to everyone. Today we are going to continue the spectroscopy or infrared spectroscopy what we have started in the last class. Today we will be focused on samples in infrared spectroscopy. That means what types of sample we can use. Then principle of infrared spectroscopy, already I have discussed some of them, and we will see the instrumentation. Already we have learnt about the UV visible spectrophotometer, and that is quite similar to the UV visible spectrophotometer, because a spectrophotometer in last class we have learnt about the general introduction. UV visible আমরা একটা एग्जांपल হিসেবে ধরে নিয়েছি যে UV visible spectrophotometer এই যে কোনো ধরনের স্পেকট্রোফটোমিটার মেইনলি কিন্তু এই একই প্রিন্সিপালেই কাজ করবে। আমরা এখন যখন আবার আইআর স্পেকট্রোফটোমিটার দেখব তাও কিন্তু মোর অর লেস সিমিলার। ওকে, তাহলে এখানে কত লেকচার নাম্বার 321 হয়ে গেছে রে, আরে ভগবান, জানি যাক ও যা থাকে থাকুক, এটা দেখার বিষয় না। তারপরে আর কি আছে, ওয়েভলেন্থ সিলেক্টরস। আমরা লাস্ট ক্লাসে একটা শব্দ ব্যবহার করেছিলাম গ্রেটিং, এবং সেখানে বলেছিলাম যে অ্যাঙ্গেল রোটেট করে আমরা ওয়েভলেন্থ সিলেক্ট করতে পারি। তাহলে এই ওয়েভলেন্থ সিলেক্টরটা আসলে কি জিনিস, সেটা হচ্ছে গ্রেটিং, এবং সেটা কিভাবে কাজ করে তা আমরা সামান্য একটু বোঝার চেষ্টা করব। এবং ওয়েভলেন্থ সিলেক্টর নর্মালি দুই রকমের হয়ে থাকে। তো তার ভিতরে একটা হলো মনোক্রোমেটর। মনোক্রোমেটর মানে হলো যে মনে করো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের একটা মিক্স আছে, বিম আছে, লাইট বিম। তাহলে ওই লাইট থেকে আমাদের একটা অপটিক্সের মধ্যে, সেটা হতে পারে ওই গ্রেটিং বা প্রিজম অথবা কোনো ধরনের একটা ফিল্টার, এরকম কোনো একটা সাবস্টেন্সের ভিতর দিয়ে ওই লং ওয়েভলেন্থের, অনেকগুলো ওয়েভলেন্থের একটা লাইট যদি পাস করা হয়, তাহলে তুমি যেই ওয়েভলেন্থটা ইন্টারেস্টেড ঠিক সেই ওয়েভলেন্থটা তুমি ওইটার ভিতর দিয়ে পাস করাতে পারো। বাকিগুলো অন্যদিকে হয় রিফ্লেক্ট করবে, নাহলে অ্যাবজর্ব করবে, কিন্তু তোমার যেটা দরকার শুধুমাত্র সেই একটা লাইট, মানে ওই ম্যাটেরিয়ালের কোয়ালিটি অনুযায়ী, যে আসলে এটা তো আমরা চাইলেই হবে না যে আমি যেই রেঞ্জের ওয়েভলেন্থ চাই ঠিক তা করেসপন্ডিং একটা ম্যাটেরিয়াল আমাদেরকে নিতে হবে। তো সেরকম করে তাহলে এইটাকে বলা হয় মনোক্রোমেটর, মানে অনেকগুলো ওয়েভলেন্থের লাইটকে ডিসকার্ড করে দিয়ে শুধুমাত্র একটা বা জাস্ট ন্যারো ব্যান্ড, খুব শর্ট রিজিয়নের একটা ওয়েভলেন্থ আমাদেরকে দেবে। তাহলে এই ধরনের অপটিক্সগুলোকে বলা হয় মনোক্রোমেটর। তাহলে সেইগুলো সম্পর্কে একটু দেখব। এরপরে আরও একটু জিনিস আছে যেটা আমি এখানে লিস্টের মধ্যে দেইনি, যে সিগন্যাল, নয়েজ বা রেজুলেশন। তো এই সম্পর্কে কিছু শব্দ আমরা ব্যবহার করব, যে আসলে কোনো একটা ইনস্ট্রুমেন্টের নয়েজটা কী অথবা সিগন্যালটা কী বা রেজুলেশনটা কী, এরকম কয়েকটা টার্ম আছে যে টার্মগুলো একটু ভালো করে পড়া দরকার ছিল, কিন্তু কতটা পড়াতে পারবো কারণ সময় তো বেশি নেই। এনিওয়ে, লেটস স্টার্ট। তাহলে আমরা কি কি ধরনের স্যাম্পল ব্যবহার করতে পারি? লাস্ট ক্লাসে আমি বলেছিলাম কিনা মনে নাই, যে আমরা এই ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির জন্য লিকুইড, সলিড, গ্যাস, যে কোনো ধরনের এই তিন ধরনের স্যাম্পলে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে লিকুইড, সলিড এইটা অ্যানালাইসিস করার জন্য জাস্ট সিম্পল হলো যে লিকুইড বা সলিড। লিকুইড নেওয়ার জন্য আমরা যে ওই ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার যেমন নিয়েছিলাম সেল, ওরকম সেল নিতে পারি, ছোট সেল। অথবা আর সলিডের ক্ষেত্রে কি হয়, যে আমরা এই যে কিছুটা সলভেন্ট জাতীয় সলিড, তাও কিন্তু একটা মধ্যে সলভেন্ট আছে, যে পিলেট আমরা ছোট ছোট ট্যাবলেটের মতো বানাবো, যে ওই ট্যাবলেটের মতো বানিয়ে তারপরে ওই সলিড রাখার জায়গা আছে, ট্যাবলেটগুলো রাখার জায়গা আছে। তো মানে ওই ইনস্ট্রুমেন্টগুলোতে সে স্যাম্পল হোল্ডার, সেটা কথা যেটা বলি, সেখানে আমরা স্যাম্পলটা রেখে করতে পারি। আবার কখনো কখনো গ্যাসিয়াস স্যাম্পলকেও আমরা অ্যানালাইসিস করতে পারি। যেমন আমি যখন পিএইচডিতে যত রিসার্চ করেছি সবগুলোই কিন্তু গ্যাস হিসেবে ছিল। তাহলে সবগুলোর কিন্তু আমি ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি করেছি, তো সেগুলো গ্যাসিয়াস মলিকুল। প্রথমে আমি লিকুইড হিসেবে রেখেছি, কিন্তু সেই লিকুইডগুলোকে আমি একবার মানে ভ্যাপার তৈরি করে সেই ভ্যাপারটার অ্যানালাইসিস করেছি। তাহলে সব ধরনের স্যাম্পল কিন্তু অ্যানালাইসিস করা সম্ভব। ওকে, তারপরে আরেকটা কি, লিকুইড স্যাম্পলস আর জেনারেলি কেপ্ট বিটুইন টু সল্ট প্লেটস অ্যান্ড মেজার্ড সিন্স দ্য প্লেটস আর ট্রান্সপারেন্ট টু আইআর লাইট। আসলে
এইটা আমি যে একটা পিলেট এই শব্দটা ব্যবহার করলাম ট্যাবলেট, এরকম যে আমাদের ওই ইনস্ট্রুমেন্টে সিস্টেম আছে যে এই আইআর ইনঅ্যাক্টিভ কিছু ম্যাটেরিয়াল অ্যাড করে তার সাথে গ্রাইন্ডিং করে হাই প্রেশার দিয়ে আমরা যেমন ওই যে বিভিন্ন ধরনের ট্যাবলেট করি মানে ঔষধ হিসেবে খাই, ঠিক ওই রকম ট্যাবলেট তৈরি করা হয়, তবে রিলেটিভলি অনেক পাতলা। এই যে আমরা যেমন ওই যে বড় বড় ট্যাবলেট খাই ওর থেকে অনেক পাতলা। তাহলে ওই যে এগুলো কি কি অ্যাড করা যেতে পারে দেখো, salt plates can be made up of sodium chloride, calcium fluoride or even potassium bromide. এই কম্পাউন্ডগুলো কিন্তু ইনফ্রারেড ইনঅ্যাক্টিভ। তো ইনফ্রারেড ইনঅ্যাক্টিভ বলে এই কম্পাউন্ড দিয়ে আমরা বিভিন্ন ধরনের, যখন আমরা সলিড স্যাম্পলকে অ্যানালাইসিস করতে চাই তাহলে এই সলিডগুলোকে কি করতে হয়, প্রথমে ভেঙে একদম গুঁড়ো 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 করে তারপরে খুব হাই প্রেশার অ্যাপ্লাই করে ওইটাকে আমরা মানে ওই ল্যাবের মধ্যেই একটা পিলেটের মতো বা ট্যাবলেটের মতো বানানো হয়, যেটাকে আমরা পরবর্তীতে ওই যে ইনফ্রারেড স্পেকট্রোফটোমিটার তার স্যাম্পল রিজার্ভার বা স্যাম্পল হোল্ডারের মধ্যে রাখি, তারপরে সেটা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি নেই। ওকে, since the concentration of gaseous samples can be in parts per million, the sample cell must have a relatively long path length. আচ্ছা, একটা জিনিস যে নর্মালি আমরা যেসব গ্যাসিয়াস স্যাম্পল নেই সেই গ্যাসিয়াস স্যাম্পলগুলো সবসময় কি হয়, কনসেন্ট্রেশনটা খুব কম হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের তো ন্যূনতম সেন্সিটিভিটি আছে, আমরা বলেছিলাম সেদিন যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের মিনিমাম একটা সেন্সিটিভিটি আছে যে কতটা সিগন্যাল হলে ও ডিটেক্ট করতে পারবে। এই সেন্সিটিভিটিটা তো আজকে আমি একটু দেখাবো যে সেন্সিটিভিটি ওয়ার্ডটা কী জিনিস, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে মিনিমাম কোন লেভেল পর্যন্ত আমরা ডিটেক্ট করতে পারি, দ্যাট ইজ দ্য সেন্সিটিভিটি। তাহলে যে সেই সেন্সিটিভিটি আবার একটা টার্ম আছে রেজুলেশন, সেগুলো আমরা দেখব যে দ্য স্যাম্পলস অফ মাল্টিপল। তাহলে সেক্ষেত্রে ওই যে যদি মানে স্যাম্পলের কনসেন্ট্রেশনটা খুব লো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো স্যাম্পল ডিটেক্ট করতে পারবো না, বা ওই ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিস আমাদের পারফেক্ট হবে না। সো আমাদের কি করতে হয়, অনেক বড় একটা সেল নিতে হয় যাতে কিনা অনেক বেশি পরিমাণ মলিকুল আমরা অ্যানালাইসিস করতে পারি। তাহলে বেশি পরিমাণ মলিকুল অ্যানালাইসিস করতে পারলে সেক্ষেত্রে যেমন আমি যে কথা বলছি যে আমি যে এখন গ্যাসের অ্যানালাইসিস করতাম সেটা একদম সারাক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমি সকাল সেই 8টার থেকে গিয়া মেশিন ওপেন করে আমি কাজ করতে শুরু করতাম, কখনো কখনো রাত 8টা 9টা 10টা বেজে যেত, ততক্ষণ পর্যন্ত সকালে গিয়ে আমি মেশিনটা ওয়ার্ম আপ করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো। তারপরের থেকে আমি যে স্যাম্পলটা পাস করতে শুরু করব মেশিনের ভিতর দিয়ে, সেই একদম শেষ হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি মেশিন বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত স্যাম্পল চলতেই থাকবে। তাহলে প্রচুর পরিমাণে গ্যাস আমি ব্যবহার করেছি ওখানে মানে স্যাম্পল। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু বলেছি যে কনসেন্ট্রেশনটা কম থাকলেও সেক্ষেত্রে আমরা অনেক বেশি পরিমাণ অথবা সেলটা অনেক বড় হতে হবে, সেক্ষেত্রে আমরা অনেক বেশি স্যাম্পল নিতে পারি। তাহলে প্রিন্সিপালটা আমরা বলেছি কিভাবে, লাস্ট ক্লাসে বলেছিলাম যে কোনো একটা মলিকুল কেন ইনফ্রারেড অ্যাক্টিভ হবে, সেখানে বলেছিলাম যে যদি পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, কোনো একটা মলিকুলের মধ্যে যদি পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, এবং পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকার কারণটা কি, যে সেই মলিকুলটার যদি কম্পোনেন্টগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, যেমন আমরা যদি বলি অক্সিজেন মলিকুল কিন্তু ইনফ্রারেড অ্যাক্টিভ নয়। কারণ কি, অক্সিজেন মলিকুলের যে 2টা অক্সিজেন অ্যাটম আছে সেই অ্যাটমগুলো একটা আরেকটার মধ্যে যে শেয়ার করা ইলেকট্রন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় এবং তাদের ইলেকট্রোনেগেটিভিটি সমান, যে কারণে অক্সিজেন মলিকুল অথবা নাইট্রোজেন মলিকুল অথবা হাইড্রোজেন মলিকুল এর কোনোটাই কিন্তু আইআর অ্যাক্টিভ নয়, কারণ এদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু আছে বাট সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছে, সো দ্যাট দেয়ার ইজ নো পোলারিটি, সো দ্যাট ইউ ক্যান নট হ্যাভ দ্য ইনফ্রারেড লাইট অর ইউ ক্যান নট গেট দ্য ইনফ্রারেড আইআর। সেই কারণে আমাদের কি করতে হবে যে 2টা ভিন্ন ধরনের কম্পোনেন্ট, যেমন এই যে HCl বলি অথবা ওয়াটার বলি অথবা
যে কোনো ধরনের পোলার কম্পাউন্ড। তাহলে মানে দুইটা ভিন্ন কম্পাউন্ড হলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে, দুইটার ইলেকট্রোনেগেটিভিটি কখনোই সমান হয় না, দুইটা ডিফারেন্ট এলিমেন্টের। তাহলে সেক্ষেত্রে দুইটা ডিফারেন্ট এলিমেন্ট বিশিষ্ট যদি কোনো কম্পাউন্ড থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেটা ইনফ্রারেড অ্যাক্টিভ হয়। তাহলে এখন ওই ইনফ্রারেড অ্যাক্টিভ হলে ওই মলিকুলগুলোতে যদি the IR spectroscopy theory utilizes the concept that molecules tend to absorb a specific frequency of light that are characteristics of corresponding structure of the molecules। মানে ওই মলিকুলটা যখন তৈরি হলো, যে কোনো একটা মলিকুল, সেই মলিকুলের মধ্যে যে অ্যাটমগুলো একটা আরেকটার সাথে যুক্ত থাকে বা বন্ডেড থাকে, তাহলে সেই মলিকুলগুলোর মানে ওই মলিকুলটার মধ্যে অ্যাটমগুলো কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতে থাকে। তাহলে ভাইব্রেট করতে যদি থাকে তাহলে সেই ভাইব্রেশনটা একটা নির্দিষ্ট এনার্জি আছে। তাহলে ওই এনার্জি, সেই ভাইব্রেশনের এনার্জি যদি আমরা বাইরের থেকে কোনোভাবে সাপ্লাই করতে পারি, দেন ওই ভাইব্রেশন আর বাইরের থেকে যে এনার্জি দিচ্ছি সেই এনার্জির ভাইব্রেশনটা সমান হয়ে গেলে দেন উই উইল গেট সাম রেজোন্যান্স, সো দ্যাট দ্য ওই যে ভাইব্রেশনটা তখন মানে ইন্টেন্সিটিটা অনেক বেশি বেড়ে যাবে এবং তখন ওই লাইটটা যদি ওই দুইটার সাথে ম্যাচ করে যায়, যে ওই মলিকুলের যে ভাইব্রেশনটা আছে সেই ভাইব্রেশনের সাথে আর বাইরের থেকে যে আমরা এনার্জি দিচ্ছি বা যে ওয়েভলেন্থ দিচ্ছি অথবা যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দিচ্ছি সেইগুলো যদি একটা আরেকটার সাথে ম্যাচ করে যায়, ঠিক তখনই ওই মলিকুলটা ওই লাইটটাকে অ্যাবজর্ব করবে। তাহলে ফর ইনস্ট্যান্স দ্য মলিকুল ক্যান অ্যাবজর্ব দ্য এনার্জি contained in the incident light and the result is a faster rotation or more pronounced vibration। ওই যে বললাম যে আমরা যে এনার্জি দিচ্ছি সেই এনার্জি ওই মলিকুলের নির্দিষ্ট একটা ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে রেজোন্যান্স হবে, রেজোন্যান্স হলে তখন ভাইব্রেশনটা ডাবল হয়ে যাবে, তাই না? কারণ আমরা যদি একটা এই যে হাতে এক হাতে তো আমরা শব্দ করতে পারি না, বা এই যে এখানে, তাহলে এখন যদি এটা কাছাকাছি চলে যায় বা জোরে যদি আমরা ধাক্কা মারি তাহলে সেক্ষেত্রে কী হবে, এই হাত দুইটা মিলে গিয়ে জোরে একটা ধাক্কা হবে এবং সাথে সাথে একটা শব্দ তৈরি হবে এবং সেই শব্দটা তখন আবার যদি এরকম করে আমরা কন্টিনিউয়াসলি আঘাত করতে থাকি তাহলে সেটা কিন্তু একটা ইকো তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে ফর ইনস্ট্যান্স দ্য মলিকুল ক্যান অ্যাবজর্ব দ্য এনার্জি কন্টেন্ট ইন দ্য ইনসিডেন্ট লাইট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ এ ফাস্টার রোটেশন অর মোর প্রোনাউন্সড ভাইব্রেশন। তাহলে এই ভাইব্রেশন আমরা বলেছি যে রেজোন্যান্স হচ্ছে, তার মানে এই ভাইব্রেশনটা তখন মোর ভিগুরাস অথবা আরও বেশি পাওয়ারফুল ভাইব্রেশন হবে। ওকে, তাহলে এই যে ইনস্ট্রুমেন্টেশনটা যেটা তোমরা অলরেডি ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার হিসেবে দেখেছো, মোর অর লেস সিমিলার। এই হলো দেখো আমাদের লাইট সোর্স, এই যে আইআর সোর্স, আইআর লাইট আমরা ওই যে ইউভি ভিজিবল তারপরে আইআর। তাহলে একদিকে ইউভি আলট্রাভায়োলেট সেটা ছিল 200 থেকে 400 বা 100 থেকে 400 এরকম, তারপরে 400 থেকে 780 বা 800, এরপরে 800 ন্যানোমিটারের পরের থেকে প্রায় 4000 ন্যানোমিটার এই পর্যন্তকে আমরা মোটামুটি আইআর ধরে থাকি। তাহলে এই যে আইআর লাইট সোর্স, এই আইআর লাইট সোর্সটা এখান থেকে আমরা লাইটটা পাচ্ছি। এরপরে কি করা হবে, এইখানে একটা বিম স্প্লিটার, বিম স্প্লিটার মানে হলো কি, আমরা যেখানে আগের ইউভি ভিজিবলের জন্য বলেছিলাম হাফ মিরর, হাফ মিরর, তার মানে হাফ মিররের কাজটা কি, যে 50%-এ স্প্লিট করে দিবে, যে এই যে লাইটটা এখান থেকে যা আসছে সেই লাইটটা আমরা এই দিকে পেলাম 50%, এই দিকে পেলাম 50%, তাহলে অর্ধেক অর্ধেক একদম টোটালি 50%-এ ভাগ করে দিল। তাহলে এখন এখান থেকে যে লাইটটা এদিকে আসছে সেই লাইটটাকে আমরা একটা স্যাম্পলের ভিতর দিয়ে পাস করাচ্ছি। তাহলে যদি ওই যে এনার্জিটা দিচ্ছি সেই এনার্জিটা যদি আমাদের ওইখানে যে মলিকুল থাকবে সেই মলিকুলের ভাইব্রেশনের সাথে ম্যাচ করে যায় তাহলে লাইটটা অ্যাবজর্ব করবে, তখন এই যে লাইট, এই লাইটের ইন্টেন্সিটি তখন কমে যাবে, তাই না? এইটা যদি এই যে স্যাম্পল আছে এই লাইটটা যদি কোনো অ্যাবজর্ব না করে তাহলে এখানে আমরা আর একটা নিয়েছি
এইখানে যে 50% দুই ভাগে ভাগ করেছিলাম সেই লাইটটা 50% এদিকে যাচ্ছে এবং এটা হলো রেফারেন্স। রেফারেন্স মানে কি, যে আমি যদি এইখানে কোনো স্যাম্পল নেই মানে সলভেন্ট সহ, এখানে সলভেন্ট আছে এখানেও সলভেন্ট আছে, এভরিথিং সেম, শুধুমাত্র এখানে আমি যে মলিকুলটা অ্যানালাইসিস করতে চাই সেই মলিকুলটা এখানে থাকবে না, মানে এখানে থাকবে না রেফারেন্সের ভিতরে, তাহলে স্যাম্পলের ভিতরে অবশ্যই থাকবে। সো দ্যাট উই আর গেটিং, এইখানে দেখো এইখানে কোনো মলিকুল নেই, এখানে মলিকুল আছে, তাহলে মলিকুল যদি এখানে থাকে সেই মলিকুলটা কি করবে, কিছু আইআর এনার্জি বা কিছু আইআর লাইট অ্যাবজর্ব করবে, তাহলে সেক্ষেত্রে ইন্টেন্সিটিটা কমে যাবে। আর এইখানে লাইটটা কোনো কিছুই অ্যাবজর্ব করছে না, তাহলে সেক্ষেত্রে যদি সলভেন্ট কিছুটা অ্যাবজর্ব করে, এখানেও যতটুকু অ্যাবজর্ব করবে এখানেও ঠিক ততটুকুই অ্যাবজর্ব করবে। সো দ্যাট উই উইল গেট দ্য ইন্টেন্স লাইট। এই যে এখানে যে লাইটটার যে ইন্টেন্সিটি, এখানেও লাইটটার ইন্টেন্সিটি আমরা মনিটর করব, এই হলো আমাদের ডিটেক্টর। তাহলে এই যে ডিটেক্টর আছে, এই ডিটেক্টর কি করছে আমাদের, এই যে স্প্লিটার, এই স্প্লিটার আসলে এইখানে এই দুইটা লাইট এটাকে আবার করে দিচ্ছে, মানে কম্বাইন করে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই দুইটা লাইট আমরা একসাথে এসে সেপারেট করে দুইটা লাইন করছি। তো এখন এই যে ডিটেক্টর কি করছে, এখানের যে লাইটের ইন্টেন্সিটি আর এইখানের যে লাইটের ইন্টেন্সিটি আছে, সেই দুইটা লাইটের ইন্টেন্সিটি আমরা রিড আউট করলাম বা মেজার করলাম। মেজার করে এইখানে যদি কোনো একটা মলিকুল থাকে, আইআর অ্যাক্টিভ কোনো মলিকুল থাকে এবং সেটা যদি অ্যাবজর্ব করে, তাহলে ইন্টেন্সিটিটা কমে যাবে। যে জায়গাটায় ইন্টেন্সিটি কমে যাবে সেই জায়গাটায় আমরা এই রকম একটা, যদি কোনো লাইট অ্যাবজর্ব না করে সেই ক্ষেত্রে কিন্তু পুরো লাইট, এখানে 100% লাইট এটা ট্রান্সমিট করে চলে যাবে, মানে এখানে আমরা পুরো, এখানেও যেমন ইন্টেন্সিটি পাবো এখানেও তেমন ইন্টেন্সিটি পাবো। কারণ কি, এটার ভিতরে স্যাম্পল তো অটোমেটিক্যালি নেই, আর এটার ভিতরে আমি যে স্যাম্পল নিয়েছি তার ভিতরে যদি আইআর অ্যাক্টিভ কোনো মলিকুল না থাকে সেক্ষেত্রে তারও ইন্টেন্সিটি সমান হবে। তাহলে 50% অথবা 100% বলি, তাহলে পুরো এখানে যতটা লাইট দিচ্ছি বা আইআর লাইট দিচ্ছি পুরোটাই কিন্তু এটার ভিতর দিয়ে ট্রান্সমিট করে চলে যাওয়ার কথা। এখন যে জায়গাটায় যে ভাইব্রেশনের কারণে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় ওয়াটার মলিকুলে 3 ধরনের ভাইব্রেশন আছে, একটা বেন্ডিং, একটা সিমেট্রিক স্ট্রেচিং, একটা অ্যান্টাইসিমেট্রিক স্ট্রেচিং। তাহলে ওয়াটার মলিকুলের জন্য 3 ধরনের ভাইব্রেশন আছে, এবং যদি আমরা ওই এনার্জি দেই তাহলে ওয়াটার মলিকুলটা ওই এনার্জিটা অ্যাবজর্ব করবে এবং সেই ক্ষেত্রে তার ইন্টেন্সিটিটা কমে যাবে, তার করেসপন্ডিং পজিশনে আমরা একটা সিগন্যালের ড্রপ পাবো। ঠিক এখানে আমরা যেমন বললাম যে যদি এইখানে মলিকুল থাকে এবং আমরা করেসপন্ডিং ওয়েভলেন্থ অথবা করেসপন্ডিং তরঙ্গদৈর্ঘ্য যদি আমরা এখানে দেই, দেন we will see that the signal intensity decreases or the intensity of the light decreases due to the absorption of the molecule inside the sample holder. তাহলে এই স্যাম্পল হোল্ডারের ভিতরে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলো বেশি পরিমাণে লাইট যদি অ্যাবজর্ব করে তাহলে ইন্টেন্সিটির ড্রপটা অনেক বেশি হবে। তাহলে নর্মালি আমরা ইউভি ভিজিবলে কি পেয়েছিলাম, যে যদি অ্যাবজর্পশনটা বেশি হয় তাহলে অ্যাবজর্পশন ইন্টেন্সিটিটা বেশি হবে, আর এখানে পাচ্ছি কি অ্যাবজর্পশনটা বেশি হলে তাহলে সেক্ষেত্রে তার সিগন্যালের ইন্টেন্সিটিটা, এই যে সিগন্যালের ইন্টেন্সিটিটা এইটা হলো একদম 100%, মানে তার সে কোনো অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সিগন্যালটা একদম ফ্ল্যাট থাকার কথা। কিন্তু যে জায়গাটায় গিয়ে লাইটটা অ্যাবজর্ব হবে সেই ওয়েভলেন্থ বরাবর একটা সিগন্যালের ড্রপ হবে, এবং সেই ড্রপটা দেখে আমরা বুঝতে পারবো যে এই পজিশনে এই লাইটটা অ্যাবজর্ব করছে। তাহলে সেখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে তাহলে এই মলিকিউলটার মধ্যে কি ধরনের ভাইব্রেশন থাকতে পারে। আমরা ওয়াটার মলিকুল যদি বলি তাহলে ওই অ্যারাউন্ড 1400-এর কাছে এটা পাবো একটা বেন্ডিং ভাইব্রেশন। বেন্ডিংটা এরকম করে বেন্ড করে, মানে এই অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন এরকম করে কখন এরকম কাছাকাছি আসে, এই তো বেন্ডিং করলো। আর সিমেট্রিক যদি হয় দুইটা একসাথে স্ট্রেচ করছে, সিমেট্রিক স্ট্রেচিং। আর যদি অ্যান্টাইসিমেট্রিক হয় একটা হাইড্রোজেন এরকম 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 একবার বাড়ছে একবার কমছে। তাহলে এই 3 ধরনের এই হতে পারে ফর ওয়াটার, এবং বিভিন্ন মলিকুলের জন্য এরকম বিভিন্ন জায়গায় অ্যাবজর্পশন হতে পারে। তো সেই অনুযায়ী আমরা এরকম সিগন্যাল পাবো।
তাহলে এখন আমরা ইনস্ট্রুমেন্টেশনে যা বলেছি দেখো, দ্য ইনস্ট্রুমেন্টেশন অফ দ্য ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ইজ ইলাস্ট্রেটেড বিলো। ফার্স্ট এ বিম অফ IR লাইট ফ্রম দ্য সোর্স ইজ স্প্লিট ইন্টু টু, তাহলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এক্স্যাক্টলি ইকুয়াল, অ্যান্ড পাসড থ্রু দ্য রেফারেন্স অ্যান্ড স্যাম্পল রেসপেক্টিভলি। তাহলে রেফারেন্সের ভিতর দিয়ে একটা পাত যায় আর একটা যায় ইসের মধ্যে দিয়ে। আচ্ছা, তারপরে কি, now both these beams are reflected to pass through a splitter and then through a detector. Finally the required reading is printed out after the processor deciphers the data passed through the detector. তাহলে ডিটেক্টরে আমরা যেভাবে সিগন্যাল ড্রপটা পাবো, যে জায়গায় ড্রপ পাবো সেই জায়গায় একটা সিগন্যাল, এটা হলো আমাদের সিম্পল মেকানিজম। তাহলে এভাবেই আমাদের এই চলছে। দ্য IR স্পেকট্রোস্কোপি ইনভলভ দ্য কালেকশন অফ অ্যাবজর্পশন ইনফরমেশন অ্যান্ড ইটস অ্যানালাইসিস ইন দ্য ফর্ম অফ এ স্পেকট্রাম। তাহলে এই স্পেকট্রাম হিসেবে আমরা পাবো যে সব জায়গায় এর অ্যাবজর্পশন আছে বা যে সব জায়গায় সিগন্যালটা ড্রপ করেছে সেই জায়গায় মলিকুলটা ওই IR লাইট অ্যাবজর্ব করছে, যে কারণে IR লাইটের ইন্টেন্সিটিটা কমে গেছে, সো দ্যাট উই ক্যান অ্যাসাইন দ্য ভাইব্রেশন মোডস অফ ভাইব্রেশন অ্যাট ডিফারেন্ট পজিশন। ওকে, নাও এখন আমরা দেখব ওয়েভলেন্থ সিলেক্টর। এইটা আসলে কি জিনিস? ওয়েভলেন্থ সিলেক্টর, যেটা আমরা লাস্ট ক্লাসে বা আজকেও বলেছি মনোক্রোমেটর। মনোক্রোমেটর যে আসলে ওয়েভলেন্থ সিলেক্টর ইজ এ ইনস্ট্রুমেন্টাল কম্পোনেন্ট দ্যাট আইদার সিলেক্টস অর transmits a narrow band of wavelength emanating from a broadband optical source of transmit one or more lines from the discrete wavelength source. আচ্ছা, এইখানে একটা আমরা লাইট সোর্স নিলাম। এই লাইট সোর্স থেকে আমরা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য পেতে পারি। তাহলে সেই বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের এইখানে যদি আমরা একটা মনোক্রোমেটার সেট করি এই লাইটের পরেই, তাহলে এইখানে মনোক্রোমেটার অথবা ওয়েভলেন্থ সিলেক্টর অথবা গ্রেটিং যে শব্দটা আমরা ব্যবহার করেছি, তাহলে এইখানে যদি এটা সেট করি তাহলে সেই গ্রেটিংটা কিভাবে কাজ করে একটা সুন্দর ছবি দেখাই তোমাদের। এই যে একটা জিনিস দেখো, এই হলো একটা লাইট সোর্স। এই লাইট সোর্স থেকে লাইটটা ভিতরে যাচ্ছে, মানে একটা সরু একটা ছিদ্র দিয়ে, এন্ট্রান্স স্লিট, আমি সিলেটের কথা বলেছিলাম, খুব সরু একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে লাইটটা এর ভিতরে যাচ্ছে। তারপরে এখান থেকে এই লাইটটা কি হয়, একটা মিররের উপরে পড়লো। মিররের উপরে পড়ার পরে এইটা একটা ডিফ্রাকশন গ্রেটিং এর উপরে পড়বে। তাহলে গ্রেটিংটা আমি যখন বলবো, এই যে গ্রেটিংটার স্ট্রাকচারটা এইরকম দেখো, একটা যে আমরা তুমি চিনো যে গাছ কাটার জন্য যে বলে করাত, ঠিক ওই রকম যে এখানে শার্প টিতের মতো আছে, অথবা গ্রুপ মানে খাস, যে এই বিভিন্ন জায়গায় মানে হান্ড্রেডস অফ অ্যারাউন্ড 1400-1500 আছে লাইন আছে পার সেন্টিমিটার। এই যে দেখো, এই যে লাইনগুলো দেখাচ্ছে বা গ্রুপগুলো বা খাসগুলো আছে, এইরকম খাস কিন্তু 1 সেন্টিমিটার ভিতরে, এই যে গ্রেটিং এটার সাইজ যদি 1 সেন্টিমিটার হয়, মানে আমাদের এই এক আঙ্গুলের মতো যদি এতটুকু যদি হয়, তাহলে তার ভিতরে প্রায় 1400-1500 থেকে 2000 পর্যন্ত এইরকম উঁচু নিচু দাগ কাটা থাকে বা গ্রুপ করা থাকে। সেই গ্রুপে কি হবে, যে এই যে মিরর থেকে লাইটটা পড়ছে, এখানে রিফ্লেক্ট করে আসে পড়ছে, তখন তার করেসপন্ডিং ওয়েভলেন্থে ও সেপারেট হয়ে যাবে। তাহলে করেসপন্ডিং ওয়েভলেন্থে যদি সেপারেট হয়ে যায়, তাহলে তার রিফ্লেকশন অ্যাঙ্গেল বা এর প্রত্যেকটা, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ওই গ্রেটিংটা কিভাবে কাজ করে, সেটা সেখানে বলেছিলাম যে ওয়েভলেন্থটাকে সেপারেট করে দেয়, তাই না? যে প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো গেলে সেই সাদা আলো কি করে, প্রিজমের মধ্যে দিয়ে গেলে এটা ডিফারেন্ট ওয়েভলেন্থে সেপারেট করে দেয়। তাহলে ডিফারেন্ট ওয়েভলেন্থে সেপারেট করে কিভাবে, সেটা কিন্তু আজকে আমরা দেখাচ্ছি। দেখো এইরকম করে বিভিন্ন জায়গায়, তাহলে এই জায়গাটায় যখন এসে পড়বে লাইটটা, সেই তার প্রত্যেকটা ওয়েভলেন্থের অনুযায়ী লাইটটা সেপারেট হয়ে যাবে।
তাহলে এইটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, প্রত্যেকটা আলাদা আলাদা কালার মানে হলো আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। তাহলে এই কারণেই কিন্তু আমরা এখানে পাচ্ছি কি যে এই যে লাইটটা দেখো কয়েকটা কালারের লাইটে স্প্লিট হয়ে গেছে। তো এখন এইখান থেকে এই যে আমাদের আর একটা মিরর থাকবে, এটা মিররও থাকতে পারে অথবা লেন্সও হতে পারে, ফোকাসিং মিরর। তো এখন এই যে লাইটটা এখান থেকে এসে এখানে পড়লো, সেই লাইটটা আমরা ফোকাস করলে কি হবে, একটা নির্দিষ্ট জায়গায় আমরা এটাকে ফেলতে পারি, অথবা যদি মানে চাই আমরা এই লাইটটাকে এই বরাবর এই যে আরেকটা স্লিট, যে একটা মাত্র স্লিট, সেই স্লিটের ছিদ্র দিয়ে আমি শুধুমাত্র একটা তরঙ্গ দৈর্ঘ্য ইচ্ছে মতো পাস করাতে পারি। তাহলে কি হলো, এই যে লাইট সোর্স আছে, এই লাইট সোর্স থেকে আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্য চাই, তাহলে এই ডিফ্রাকশন, এই গ্রেটিংটাকে আমরা টিল্ট করতে পারবো, আপ অ্যান্ড ডাউন মুভ করাতে পারবো, তাই না? তখন কি হবে, এই যে এই লাইটটা কখনো এখানে পড়বে, কখনো এখানে পড়বে, এখানে পড়বে, বিভিন্ন জায়গায় লাইট পড়বে। তাহলে বিভিন্ন জায়গায় লাইট পড়লে সেই অনুযায়ী আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবো, এবং সেই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এই যে ফোকাসিং মিরর আছে, এই ফোকাসিং মিররের পজিশনটা অ্যাডজাস্ট করে আমরা এইখানে একটা মাত্র তরঙ্গ দৈর্ঘ্যকে সিলেক্ট করতে পারবো। তাহলে এই হলো আমাদের মেকানিজম, গ্রেটিংটা কিভাবে কাজ করে। তাহলে মনোক্রোমেটর অথবা ওয়েভলেন্থ সিলেক্টর, এইটা হলো আমাদের এরকম যে কি হবে, একটা ব্রডব্যান্ড লাইট আছে, মানে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য অথবা ভেরি ন্যারো ব্যান্ড, মানে খুব শর্ট ওয়েভলেন্থের বা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, অথবা একদম সরু রিজিয়ন, মনে করো 5-6 মিটার, 5-6 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে, বা 10 ন্যানোমিটার এরকম রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য আমরা পেতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ওই ধরনের অপটিক্সকে বলা হয় ওয়েভলেন্থ সিলেক্টর। ওয়েভলেন্থ সিলেক্টর নর্মালি দুই রকমের হয়ে থাকে। দেখো, wavelength selector is the instrumental component that either selects and transmit, তাহলে either select or transmits a narrow band of wavelength emanating from a broadband optical source of transmits one or more lines from the discrete wavelength source। তাহলে সোর্সের মধ্যে যতগুলো লাইন থাকুক না কেন, সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট লাইন অথবা খুব সরু ন্যারো ব্যান্ড বিশিষ্ট লাইটটাকে আমরা সেপারেট করতে পারি। তাহলে ওয়েভলেন্থ সিলেক্টরস কাম ইনটু টু টাইপস, ফিক্সড ওয়েভলেন্থ অর স্ক্যানিং। একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যও হতে পারে অথবা স্ক্যানিংও হতে পারে, দুই রকমের হতে পারে। ইন আইদার কেস দ্য মেইন কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স অফ এ ওয়েভলেন্থ সিলেক্টর আর দ্য ইফেক্টিভ ব্যান্ডউইথ দেন অ্যান্ড দ্য পার্সেন্ট অফ ট্রান্সমিটেন্স। মানে সোজা কথাই হলো যে লাইটটা আমরা নিচ্ছি ব্রডব্যান্ড বা অরিজিনাল যে লাইটটা আছে, সেই লাইটের এই যে এখানে তো অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আছে, তার ভিতর থেকে আমাদের এমন অবস্থা তৈরি করতে হবে যাতে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, 1%, 2% এটা এর ভিতর দিয়ে পাস করে যাবে, আর বাকিটা অন্যদিকে হয় রিফ্লেক্ট করবে অথবা মানে অ্যাবজর্ব করবে। এই যে ম্যাটেরিয়াল আছে ডিফ্রাকশন গ্রেটিং এর, এই যে ম্যাটেরিয়াল হয় এই লাইটটা অ্যাবজর্ব করবে, অথবা এটা থেকে কিছুটা পরিমাণ ট্রান্সমিট হয়ে অন্যদিকে চলে যাবে, ট্রান্সমিট না, রিফ্লেক্ট হয়ে। তা রিফ্লেক্ট হয়ে তাহলে ট্রান্সমিট হবে শুধুমাত্র একটা ন্যারো ব্যান্ড অথবা একটা নির্দিষ্ট ব্যান্ড। তাহলে সেটাই বলছি যে তাহলে পার্সেন্ট অফ ট্রান্সমিটেন্স এটা আসলে ডিপেন্ড করে, সেটা আমরা ওই ওয়েভলেন্থ, ফিক্সড ওয়েভলেন্থের কথা বলি অথবা স্ক্যানিংয়ের কথা বলি। তাহলে অ্যাজ শোন ইন দ্য ফিগার 7.3, ওইটা আমি যেটা দেখাইছি, দ্য ইফেক্টিভ ব্যান্ডউইথ ইজ দ্য স্প্রেড ইন দ্য ওয়েভলেন্থ ট্রান্সমিটেন্স। আসলে আমরা যদি একটা তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট বের করতে চাই, আসলে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এইরকম থাকে, তাই না? সেক্ষেত্রে তুমি যদি এক্সাক্ট তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে চাও, আমরা এই এইটাকে সেন্ট্রাল ওয়েভলেন্থ বলি, আর এই রিজিয়নটাকে বলা হয় ব্যান্ডউইথ। যে আসলে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, যদি একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ বলি, তাহলে হয়তোবা এইটা বলবো সেন্ট্রাল ওয়েভলেন্থটা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই এক
ন্যানোমিটার বা 0.5 ন্যানোমিটার এইরকম আসলে তৈরি করা খুবই টাফ। তবে ইদানিং না, আরও অনেক আগের থেকেই সায়েন্টিস্টরা এভাবে তৈরি করতে পারছেন যে লাইট যে 0.01 ন্যানোমিটার পর্যন্ত কিন্তু লাইটটাকে করা সম্ভব। যে আমি ইউজ করতাম মাঝে মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট যেটাকে বলা হয়, এটা একটা ডিটেক্টর ছিল যে লাইটটার তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা মেজার করার জন্য। আমি ওইটা একটা কিনেছিলাম ইউএসএতে থাকতে। ইউএসএতে প্রফেসরকে বলে আমি কিনাইছি, সেটা সেকেন্ড হ্যান্ড না থার্ড হ্যান্ড এরকম কিছু একটা হবে। সেই জিনিসটা কিনেছিলাম মাত্র $3000 দিয়ে, আর নতুন একটা কিনতে গেলে সেটা $8000 $10,000 লাগতো। তাই একটা পুরনো কিনেছি, তাও কাজ হচ্ছে আর কি, কাজ হচ্ছে বলেই কিনেছি। তাহলে আমরা ওয়েভলেন্থটা কত একুরেটলি মেজার করা সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল ওই ল্যাবে কাজ করার জন্য। তো তার জন্য এটাকে কিনেছিলাম। তাহলে সেক্ষেত্রে এই যে সেন্ট্রাল ওয়েভলেন্থ, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থাকে, তো এইটাকে আমরা চাইলে এটা বিভিন্ন ধরনের যন্ত্র বা বিভিন্ন ধরনের লাইট সোর্স, এটা কখনো কখনো খুব সরুও হতে পারে বা অনেকটা ওয়াইডও হতে পারে। তবে এই যে লেন্থটা, এইটাকে আমরা বলি ইফেক্টিভ ব্যান্ডউইথ, আর এইটা হলো সেন্ট্রাল ওয়েভলেন্থ। ওকে, মনোক্রোমেটর যেটা আমি অলরেডি বলে ফেলেছি, মনোক্রোমেটর ইজ এ স্ক্যানিং টাইপ অফ ওয়েভলেন্থ সিলেক্টর। আমি দুই ধরনের ওয়েভলেন্থ সিলেক্টর বলেছি, একটা হলো স্ক্যানিং আর একটা হলো ফিক্সড ওয়েভলেন্থ। তাহলে এই মনোক্রোমেটর ইজ এ স্ক্যানিং টাইপ অফ ওয়েভলেন্থ সিলেক্টর অরিজিনালি বেসড অন গ্লাস অর কোয়ার্টজ প্রিজম। তাহলে কাচেরও হতে পারে অথবা কোয়ার্টজের প্রিজম হতে পারে। কারেন্ট monochromators are constructed with holographic diffraction gratings that are produced using the kinds of lithographic techniques used to create a computer chip। মানে আসলে এইগুলো কিন্তু মানুষের হাতে করতে গেলে এটা সম্ভব না, কারণ আমি বলেছি 1 সেন্টিমিটারের ভিতরে এরকম প্রায় 1400 থেকে 2000, এখানে আমি মনে হয় নাম্বারটা আছে, দেখো এই যে। তাহলে দেখো মোস্ট কমনলি 1200 to 1400 গ্রুপস পার মিলিমিটার। ওমা, এটা তো আমি আরো ইউনিটটা ভুল বলছি যে 1200 to 1400 গ্রুপস পার মিলিমিটার, মানে 1 মিলিমিটারে 1200 থেকে 1400 গ্রুপ, মানে 1 সেন্টিমিটারে না, 1 সেন্টিমিটারে যদি বলি তাহলে সেক্ষেত্রে 12000 থেকে 14000। তাহলে তাহলে এত সরু 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 লাইন এভাবে মানে কম্পিউটার ছাড়া এটা করা সম্ভব না। তাহলে মোস্ট কমনলি যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর এই গ্রুপের সাইজ আমি যেমন এই যে এখানে দেখাইছি, এই যে এই গ্রুপগুলো কিন্তু এত সরু সরু এত ছোট ছোট, যে কারণে যেটার গ্রুপ যত ছোট তত শর্ট ওয়েভলেন্থের তরঙ্গ দৈর্ঘ্য আমরা তৈরি করতে পারবো, বা তত শর্ট ইফেক্টিভ ব্যান্ডউইথ। তাহলে এরকম করে করে এত শর্ট এই। তাহলে এখন আমরা একটা জিনিস দেখি যে মনোক্রোমেটার সম্পর্কে যা বললাম যে জাস্ট একবার একটু পড়ে নিও। আর আমি যা বললাম যে একটা ওয়াইড বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাইটটাকে কি করে, ও সিঙ্গেল লাইট দেয়। তাহলে এটা এক ধরনের মনোক্রোমেটার ইজ এ স্ক্যানিং টাইপ অফ ওয়েভলেন্থ সিলেক্টর অরিজিনালি বেসড অন দ্য গ্লাস অর কোয়ার্টজ। তাহলে এটা কি দিয়ে তৈরি বা এটা কি ধরনের ওয়েভলেন্থ সিলেক্টর সেটা তোমরা একটু মনে রাখো। আর কয়টা পার মিলিমিটারে কতগুলো লাইন থাকতে পারে অন অ্যান অ্যাভারেজ, তো সেইগুলো এরকম ছোট ছোট জিনিস একটু মনে রাখো। তাহলে আমি আসলে বলছি যে এইগুলোই কিন্তু আমি পরীক্ষায় দিব, যে ছোট ছোট প্রশ্ন। কখনোই কিন্তু আমি এই যে বড় বড় প্রশ্ন দিতে আমার খুব বিরক্ত লাগে এবং আমি দেখতেও পছন্দ করি না, নিজে লিখতেও পছন্দ করি না। এনিওয়ে, তাহলে এখন আমরা পড়বো একটু ডিটেক্টর। ডিটেক্টরটা কি জিনিস? ডিটেক্টরটা আমরা তো এই যে কয়েকটা ক্লাসে আমরা বারেই বলছি ডিটেক্টর। আসলে ডিটেক্টরটা কি জিনিস? ডিটেক্টর হলো যে কোনো একটা লাইট বা কোনো একটা যে কোনো কিছু, মানে আমরা যে এই চোখ বন্ধ আছে আমার, কিন্তু আমার চোখের সামনে যদি একটা ব্রাইট লাইট আসে, খুব তীব্র আলো যদি আসে, আমি কিন্তু ফিল করতে পারবো যে হ্যাঁ আমার চোখের সামনে একটা তীব্র লাইট আসছে। তাহলে আবার যদি অল্প একটু খোলা থাকে তখন কিন্তু অনেক কিছু দেখা যায়। তো যাই হোক, দ্য আর্লিয়েস্ট ডিটেক্টরস আর হিউম্যান আইস। যে কারণে আমি বলছি যে আসলে কোনো কিছু মনিটর করা, হ্যাঁ, যে কোনো কিছুর পরিবর্তন কি হচ্ছে সেইটা মনিটর করার জন্য
যে ডিভাইসটা, সেই ডিভাইসটাই হলো আমাদের ডিটেক্টর। তাহলে প্রথমত যখন মানুষ এই ডিটেক্টরের কথা চিন্তা করতে পারে না, তখন কি করতো? তখনও তো মানুষের চোখ ছিল, সেই চোখ দিয়েই কিন্তু মানুষ দেখতো এবং কি ধরনের পরিবর্তন হচ্ছে। এবং আজ পর্যন্ত আমরা এত ভালো ডিটেক্টর তৈরি করতে পারিনি। দেখো যতটা ভালো মানুষের চোখ। The earliest detectors were human eyes, followed by photographic methods. Eyes are extremely sensitive detectors. Their dynamic range is 10 to the power 10 to 10 to the power 14. মানে আমরা আমাদের চোখ হলো দুনিয়াতে যত রকমের সেন্সিটিভ ডিটেক্টর আবিষ্কৃত হয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি মোর সেন্সিটিভ, তার সেন্সিটিভিটি লেভেল হলো 10 to the power 10 to the power 14. While photographic film and modern electronic detectors have a dynamic range of only 10 to the power 3 to 10 to the power 5. মানে এখনো আমরা 1 মিলিয়ন গুণ কম যোগ্যতা সম্পন্ন ডিটেক্টর তৈরি করতে পারছি আমাদের চোখের তুলনায়। তাহলে it is said that human eye can detect up to 7 million different colors. 7 লক্ষ ধরনের, 7 মিলিয়ন, নট 7 লক্ষ। তাহলে 7 মিলিয়ন মানে 70 লক্ষ। তাহলে 7 মিলিয়ন ডিফারেন্ট কালার আমরা ডিটেক্ট করতে পারি মানুষের চোখ। তবে একটা আছে যে ছেলে মানুষরা কিন্তু বেশি কালার ডিটেক্ট করতে পারে না, মেয়েরা একটু ভালো কালার পারে। যাই হোক, তাহলে it is said that human eye can detect up to 7 million of different colors, meaning it can differentiate light that varies by as little as 0.00000 তাহলে 4টা 056 nanometer in wavelength. However, the eye is notoriously unreliable and its response is difficult to quantify. তবে সমস্যাটা হলো কি যে এই চোখ আমরা দেখতে পারি, কিন্তু আসলে সেটা কতটুকু কম বা বেশি এই কোয়ান্টিফিকেশন কিন্তু আমরা করতে পারি না। আজ পর্যন্ত আমি যে সবচেয়ে ভালো যে ডিটেক্টরটা ব্যবহার করেছি, যে সরি ওই ওয়েভলেন্থ সিলেক্টর বা ওয়েভলেন্থ মেজার করার জন্য যে এটা, সেখানে ছিল 0.00001। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে আমরা এই করেছি 3, কিন্তু আমাদের চোখ তার থেকেও অনেকগুলো বেশি ডিজিট পর্যন্ত ও এই করতে পারে। এনিওয়ে, তাহলে আমরা চোখকে কেন ডিটেক্টর হিসেবে ব্যবহার করি না? কারণ হলো যে আমাদের এই কোয়ান্টিফিকেশনটা কিন্তু হয় না। The eye is notoriously unreliable and its response is difficult to quantify. Certain forms of spectroscopy still use photographic methods. তাহলে সেই কারণে আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারি না যে চোখ দিয়ে আমরা দেখতে পারি, কোয়ালিটি অ্যানালাইসিস করতে পারি যে আসলে এই লাইটটা আছে কি নেই বা এরকম কতটুকু। কিন্তু কোয়ান্টিটি যদি আমরা মেজার করতে চাই তাহলে কিন্তু আমাদের চোখকে বিশ্বাস করা একটু মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের যে অ্যামাউন্ট যদি মেজার করতে হয়, দেন উই নিড টু কম্পেয়ার উইথ সামওয়ান অ্যান্ড দেন উই ক্যান গেট দ্য ইনফরমেশন অফ দ্য। যেমন আমরা যদি চাল ডাল যে কিছু কিনতে যাই না কেন, তখন কি করে একটা বাটখারা বা ব্যালেন্স এক পাশে রাখে আর এক পাশে আরেকটা আমাদের চাল ডাল যা কিছু দেয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে কম্পেয়ার করে যে এইটার সাপেক্ষে এইটার ওজন কত কম বা বেশি। তো সেরকম করে যে আমরা এই চোখ বন্ধ করে লাইট নিলে বা চোখ খুলে লাইট নিলে সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো না এবং তার ইন্টেন্সিটি কত বেশি কম সেটা আমরা বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এমন এক ধরনের ব্যবস্থা সৃষ্টি করছি যেটা আসলে যে কোনো ধরনের সিগন্যাল, এ ডিটেক্টর or radiation transducer is any device that converts an amount of radiation into some other measurable phenomenon. যে ultimately most of these other measurable phenomena will be tied to an electrical signal. There are two main types of detectors, photon detectors and thermal detectors. মোটামুটি দুই ধরনের ডিটেক্টর থাকে। আমরা এই যে যেমন ইউভি ভিজিবলের ক্ষেত্রে বলেছি, ইউভি বা আইআর এর ক্ষেত্রে যে ডিটেক্টরগুলো, সেখানে এটা কি হচ্ছে, ফোটন ডিটেক্ট করছে। মানে আমরা যে লাইটটা দিচ্ছি সেই লাইটের ইন্টেন্সিটি
কতটুকু কম বা বেশি সেটা হলো ফোটন ডিটেক্টরস। আর আছে কি কখনো কখনো যে একটা মলিকুলকে উত্তপ্ত করলে সেটা কতটুকু হিট বাড়ছে, সেই হিট বাড়লে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে একটা সিগন্যাল যে এতটুকু তাপমাত্রা বাড়ছে। তাহলে দুই ধরনের হতে পারে, একটা হলো ফোটন ডিটেক্টরস আর একটা হলো থার্মাল ডিটেক্টরস। অল ডিটেক্টরস হ্যাভ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। মানে কি, মানে হলো যে এই ডিটেক্টরে আমরা কোনো কিছু একটা দিচ্ছি, যে কোনো ধরনের একটা ইনফরমেশন ওকে দিচ্ছি, ও কি করছে সেই ইনফরমেশনটাকে জাস্ট আমাদের, এখন আমাকে অপেক্ষা করতে হবে। শেষ। আচ্ছা, তাহলে যেটা বলেছি যে the amount of detector must respond to change in the incident light intensity। যে ডিটেক্টরের মধ্যে আমরা যেই ধরনের যে কোনো রকমের একটা ইনফরমেশন দিলাম, ও কি করবে তার করেসপন্ডিং একটা সিগন্যাল আমাদের ডিসপ্লেতে শো করবে। যেমন আমরা ওই যে ইউভি ভিজিবলের জন্য অথবা আইআর এর জন্য দিচ্ছি লাইট, ওই লাইটটাকে কিন্তু আমরা দেখছি না, যে ওই লাইট কি করছে কিছু পরিমাণ ইলেকট্রন তৈরি করছে, সেই ইলেকট্রনটা তাহলে ওখানে একটা ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, তার করেসপন্ডিং একটা সিগন্যাল, যত বেশি লাইট আসবে তত বেশি ইলেকট্রন তৈরি হবে এবং তার করেসপন্ডিং সিগন্যাল আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পাবো। তাহলে এই যে ডিটেক্টরগুলো এই কাজটাই করে, যে এর সেটা হতে পারে থার্মাল চেঞ্জ অথবা ফোটন চেঞ্জ, তো সে যেভাবেই হোক না কেন দুইটাই কি করে আমাদের ডিসপ্লেতে একটা সিগন্যাল রিপ্রেজেন্ট করে, যেটা দেখে আমরা বুঝতে পারি এটা ইন্টেন্সিটি কত, বা মানে the output of a detector must respond to change in the incident light intensity. The ability to respond is expressed by quantities such as responsivity, sensitivity and dynamic range। তো এইগুলো আসলে বিভিন্ন জিনিস, যে প্রত্যেকটা ডিটেক্টর সারা দুনিয়াতে কিন্তু সব কাজের জন্য আমরা একই ধরনের ডিটেক্টর ব্যবহার করতে পারি না। যেমন এই যে আইআর লাইটের জন্য বলেছি, আইআর লাইট ডিটেক্ট করার জন্য যে ধরনের ডিটেক্টর ইউজ করা যাবে, ইউভি লাইট ডিটেক্ট করার জন্য কিন্তু ঠিক একই ধরনের লাইট মানে একই ধরনের ডিটেক্টর ব্যবহার করা যাবে না। কারণ আইআর লাইটটা আমরা চোখে দেখতে পাই না, ভিজিবল লাইটটা চোখে দেখতে পাই, আর ইউভিটা তাও দেখতে পাই না। আর আইআর এর এনার্জি রিলেটিভলি অনেক কম, এবং আইআর লাইট দেখার জন্য আইআর লাইট দেখা যায় না। তো আমার ওইটা ছিল কি, আমি তো অনেক আইআর লাইট নিয়ে কাজ করেছি, আমার একটা ব্ল্যাক একটা আইআর সেন্সর পেপার ছিল, প্লাস্টিকের উপরে ওরকম ওই সেন্সরটা দেওয়া ছিল, জাস্ট ইসের সামনে ওই যে জায়গাটা দিয়ে আইআর লাইটটা যাবে আমি জানি, তো তার সামনে আমি করতাম কি ওই যে সেন্সর পেপারটা খুব ঠান্ডা জায়গায় করে নিতাম আগে, এক জায়গায় মানে ঘষা দিয়ে, তারপরে খুব ঠান্ডা, অথবা এই যে আমার যে মেটালিক সিলিং এগুলো ছিল, আমার যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টটা পুরোটাই মেটাল, তো সেক্ষেত্রে এটা স্টিলের, এবং ল্যাবের ভিতরে তো টেম্পারেচার অনেক কম, তো ওই ঠান্ডা স্টিলের গায়ে টাচ করে ধরলে এটা একদম পুরো কালো হয়ে যেত। তো কালো হয়ে গেলে তখন কি হবে, যে যখন আইআর লাইট এটার উপরে পড়বে তখন সেই জায়গাটায় কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে এই জায়গাটায় আইআর লাইট আছে। তো এটা আসলে খালি চোখে দেখা যায় না। তো যাই হোক, তাহলে এই যে ভিন্ন ভিন্ন কাজের জন্য আমাদের ভিন্ন ধরনের ডিটেক্টর ব্যবহার করতে হয়। আবার কখনো কখনো কোনোটা খুব হাই সেন্সিটিভিটি, মানে খুব অল্প পরিমাণ লাইট অ্যাবজর্ব করতে পারে, আবার কোনোটা
খুব বেশি পরিমাণ লাইট অ্যাবজর্ব করতে পারে, মানে কম লাইট দিলে ওটা কোনো কাজ করবে না। তাহলে এটা আবার ডাইনামিক রেঞ্জের কথা বলছি, যে মনে করো এই যে এখন আইআর এর রেঞ্জটা আছে মনে করো 800 থেকে 4000 ওয়েভ নাম্বার বা 4000 ন্যানোমিটার, এই পুরোটা কেউ কভার করবে কিনা। তাহলে এরকম ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন রেঞ্জের মধ্যে কাজ করে। আচ্ছা, তারপরে দ্য আউটপুট অফ দ্য ডিটেক্টর মাস্ট রেসপন্ড কুইকলি টু চেঞ্জ ইন ইনসিডেন্ট লাইট ইন্টেন্সিটি। দিস ক্যান বি কোয়ান্টিফাইড বাই ডিটেক্টর টাইম কনস্ট্যান্ট। দ্য ডিটেক্টর মাস্ট হ্যাভ, মানে যে ওই ডিটেক্টরটা কত দ্রুত কাজ করছে তার ডিটেক্টর টাইম কনস্ট্যান্ট দিয়ে আমরা হিসাব করি, যে আসলে সিগন্যালটা আসার সাথে সাথে মানে একটা লাইট অথবা একটা কোনো কিছু এইটা ডিটেক্টরে আঘাত করার কত সময় পরে আমরা সিগন্যাল দেখতে পাই, তাহলে সেটা হলো ডিটেক্টরের টাইম কনস্ট্যান্ট বলে। এ ডিটেক্টর মাস্ট হ্যাভ এ মিনিমাল ডার্ক সিগন্যাল। আচ্ছা, এখন আমরা ওইটা যাবো যে মিনিমাম ডার্ক সিগন্যাল। এখানে একটা ছবি দেখাই, ওই এই দেখো, এই যে একটা সিগন্যাল আছে। তো আসলে আমরা তো সব কিছুই ইলেকট্রনিক্স ব্যবহার করি, তাই না? আমরা যে ইলেকট্রনিক্স ব্যবহার করছি না কেন, সেই ইলেকট্রনিক্সগুলো থেকে কিন্তু ওই ইলেকট্রনিক্সের থেকেও কন্টিনিউয়াসলি একটা সিগন্যাল পাওয়া যাবে, যেটা আসলে আমাদের অ্যানালাইসিসের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে সেইটা হলো যে ওই ইনস্ট্রুমেন্ট নিজে থেকেই যদি কোনো সিগন্যাল আউটপুট হিসেবে দেয়, কারণ ওই ইলেকট্রনিক্স, ওটা কিন্তু ইলেকট্রনিক্স, তাহলে আমরা কিছু ভোল্টেজ দেই অথবা কোনো কারেন্ট পাস করি, যে কোনো কিছু একটা করি, তাহলে ভোল্টেজের ডিফারেন্স যে কোনো কারণে যদি কোনো মিনিমাম একটা সিগন্যাল তৈরি করে, সেগুলো হলো নয়েজ। আর আমার অরিজিনাল স্যাম্পল পাস করার ফলে যে এটা মানে সিগন্যালটা পাবো সেটা হলো মেইনলি সিগন্যাল। তবে যদি কোনো একটা ডিটেক্টর যদি এইরকম কোয়ালিটির হয়, মানে কোনটা সিগন্যাল আর কোনটা যে নয়েজ এটা বোঝার কোনো সুযোগ নাই, তাহলে এটা কিন্তু খুব লো কোয়ালিটির একটা ডিটেক্টর। যে দেখো এখান থেকে কোনো ইনফরমেশন আমরা আউটপুট পাচ্ছি না, তার মানে আমাদেরকে বলা হয়েছে যে আমি একটা ওয়ার্ড বলেছিলাম যে গুড কোয়ালিটি ডিটেক্টর শুড হ্যাভ মিনিমাল অফ নয়েজ। তাহলে এইখানে দেখো এইগুলো থেকে কিছু আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি। এই যে এটা হলো লাইন, এটা লাইন, তাহলে এইগুলো হলো সিগন্যাল আর এই যে এইগুলো হলো নয়েজ। তাহলে আমাদের এই ডিটেক্টরটা বা এই ধরনের সিগন্যাল যদি থাকে, সেক্ষেত্রে ইট হ্যাজ গুড কোয়ালিটি। আমরা বলতে পারি যে এই নয়েজটা যত কম হবে আর এই সিগন্যালটা যত বেশি হবে, তত আমরা বেটার কোয়ালিটি মনে করবো এই যে এসে ডিটেক্টরের ক্ষেত্রে। তাহলে অনেক জিনিস আছে যে এখন ওই নয়েজটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি। দেখো, হার্ডওয়্যার ডিভাইসেস ফর নয়েজ রিডাকশন, যে এই যে নয়েজটা দেখাইলাম, এই ধরনের সিগন্যাল যদি কোনো ইনস্ট্রুমেন্ট থেকে আউটপুট হিসেবে পাওয়া যায়, এর কোনো কাজেই লাগবে না। তাহলে এই সিগন্যালগুলো নয়েজটাকে আমরা কিভাবে কমাতে পারি, তার জন্য দেখো গ্রাউন্ডিং অ্যান্ড শিল্ডিং, মেকিং শিওর অল সার্কিটস হ্যাভ দ্য সেম কমন আর্থ গ্রাউন্ড। মানে আমরা যদি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, সেই ইনস্ট্রুমেন্টের আমাদের কি করতে হয়, আর্থিং বলে, তাই না? আর্থিং করা বা গ্রাউন্ডেড করা। তাহলে এই কানেকশনটা আমার যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেছি সেটা অথবা তার সাথে অন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট যা আছে সবগুলো যেন একই গ্রাউন্ডেড থাকে, মানে সবগুলোর যেন ডিরেক্টলি ওই মাটির সাথে বা আর্থিং করা থাকে, একটা গ্রাউন্ডেড কানেকশন থাকে, সো দ্যাট সেক্ষেত্রে আমরা ওই নয়েজটা সবগুলোর জন্য সমান পাবো। আচ্ছা, তারপরে আর কি আছে, নয়েজ পিক আপ অ্যান্ড পসিবল অ্যাম্প্লিফিকেশন বাই দ্য ইনস্ট্রুমেন্ট সার্কিট ক্যান বি মিনিমাইজড। আচ্ছা, নয়েজ পিক আপ অ্যান্ড পসিবল অ্যাম্প্লিফিকেশন বাই দ্য ইনস্ট্রুমেন্ট। তাহলে এখন আর একটা জিনিস আছে এখানে, মনে করো এই যে সিগন্যালটা যদি এরকম থাকে, তাহলে এই সিগন্যালটাকে যদি আমরা আরও অ্যাম্প্লিফিকেশন করি বা অ্যাম্প্লিফাই করি, তাহলে এই যে নয়েজগুলো আছে, আমরা মনে করো এই পুরো সিগন্যালটাকেই আমরা 10 গুণ অ্যাম্প্লিফাই করব। অ্যাম্প্লিফাই মানে করো বাড়ানো, তাই না? সে অ্যাম্প্লিফাই করা, তাহলে এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যাল মাস কোথায় গেল, এই সিগন্যালটা আছে এত বড়, তাহলে মনে করো এখানে আছে 2কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে পাবো 10 দুয়ে 20। আর
এইখানে যে নয়েজটা আছে এটা মনে করো 0.5, 0.5কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে পাবো কত, জাস্ট 0.5, তাহলে 5। সেক্ষেত্রে আমাদের এই যে সিগন্যাল এবং নয়েজ এর রেশিওটা কিন্তু তখন আরও বেশি বেটার হবে। সো সেই কারণে আমরা নয়েজটাকে এবং সবগুলোকে যদি আমরা অ্যাম্পলিফাই করতে পারি, সেক্ষেত্রে এইটার ইনক্রিমেন্ট যতটা হবে এইটার ইনক্রিমেন্টটা কিন্তু তার থেকে অনেক বেশি হবে, যে কারণে তখন আমরা দেখে মনে করতে পারবো যে আসলে এই নয়েজটা আর এইটা সিগন্যালটা মানে রেজুলেশনটা তখন একটু ভালো বোঝা যাবে আর কি। তবে সবচেয়ে ভালো হলো যে যেই ইনস্ট্রুমেন্টের রেজুলেশন যত ভালো তার দাম তত বেশি এবং তার ক্ষেত্রে ভালো কোয়ালিটি ডিটেক্টর ব্যবহার করা হয়। তো আমার মনে হয় উই ডু নট হ্যাভ মোর টাইম, তো অলরেডি টাইম শেষ হয়ে গেছে এবং চ্যাপ্টারও আমি মোটামুটি